সুজানগড় নামের একটি ছোট্ট গ্রামে বাস করত এক মৎস্যজীবী শ্যামল। তার স্ত্রী ছিল ভ্রমরী, আর সংসারে ছিল এক বৃদ্ধা মা এবং দুই ছেলে। বড় ছেলের নাম অয়ন আর ছোট ছেলের নাম কিরণ। শ্যামল প্রতিদিন ভোরে ছেলে মাছ ধরত, সারা দিন কষ্ট করে মাছ ধরে বাজারে বিক্রি করত। তবুও সংসার চলত ভীষণ কষ্টে। কখনো খাবারের অভাব, কখনো ঔষধের অভাব, সব মিলিয়ে দিনগুলো পার হতো কষ্টের মধ্য দিয়ে। গ্রামে ছিল একটাই বড় পুকুর, সেখান থেকেই গ্রামের সব মৎস্যজীবী মাছ ধরত। কিন্তু গরমকাল শুরু হতেই জলের পরিমাণ কমতে লাগল, আর মাছও দিন দিন কমে যাচ্ছিল। শ্যামল সেদিনও ভরতে ফেলেছিল, প্রায় খালি নিয়েই বাড়ি ফিরল। হতাশ হয়ে সে তার স্ত্রী ভ্রমরীকে বলল, ভ্রমরী, আজও আমি বেশি মাছ ধরতে পারিনি, তাই বেশি টাকা পেলাম না। যা কিছু পেয়েছি তাই দিয়ে আটা, সামান্য ধনেপাতা আর মরিচ মশলা এনেছি। তুমি ধনেপাতার একটা চাটনি বানাও আর আটার রুটি সেকে দাও। আজ এই দিয়েই আমাদের রাতের খেতে হবে। একটু থেমে শ্যামল দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, ভাবছি কাল ভোরে একটু তাড়াতাড়ি যাব পুকুরে। যদি ভাগ্য ভালো হয়, হয়তো আরও কিছু মাছ পাওয়া যাবে। ভ্রমরী চুপচাপ তাকিয়ে রইল শ্যামলের দিকে। তার চোখে ক্লান্তি, কিন্তু মনের মধ্যে ছিল দৃঢ়তা। যেভাবেই হোক সংসারকে চালাতে হবে। শ্যামলের বুড়িমা সব কথা শুনছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, বাবা, এত দুশ্চিন্তা করিস কেন? ভগবান চাইলে সব ঠিক হয়ে যাবে। তুই শুধু মন দিয়ে খেটে যা। শ্যামল মাথা নিচু করে জবাব দিল, কিছুই তো ঠিক হচ্ছে না মা। জানি না সামনে কি হতে চলেছে। বুড়িমা মমতা ভরা চোখে বললেন, বাবা, এমন দুঃখ হওয়া ঠিক নয়। ভগবান সবাইকে দেখেন। সময় হলে তিনি তোকে কষ্ট থেকে বের করে দেবেন। শ্যামল তার মায়ের মুখের দিকে তাকালো। তার ক্লান্ত চোখে এক ফোঁটা আশা জ্বলে উঠল। যদিও বুক ভরা দুশ্চিন্তাতে ডুবে রয়েছে এই কথা ভাবতে ভাবতে শ্যামল বাইরের দিকে বেরিয়ে গেল। রাত্রেবেলায় সবাই একসাথে বসে সাদাসিধে রাতের খাবার খেল। পরের দিন ভোরে শ্যামল ঘুম থেকে উঠে মাছ ধরতে বেরোলো। মনে আশা, হয়তো আজ ভাগ্য বদলাবে, আর একটু বেশি মাছ পাওয়া যাবে। শ্যামল ভেবেছিল সে যদি একটু তাড়াতাড়ি যায় তবে হয়তো বেশি মাছ ধরতে পারবে। কিন্তু পুকুরে পৌঁছে দেখে ইতিমধ্যেই অনেক জেলে ভোরবেলায় মাছ ধরতে এসে গেছে। এমন সময় একজন জেলে, তার নাম কিশোর শ্যামলের কাছে এসে বলল, আরে শ্যামল, এত সকাল সকাল? হ্যাঁ ভাই, ভেবেছিলাম তাড়াতাড়ি আসলে কিছু বেশি মাছ পাওয়া যাবে। তুই তো জানিসই আমাদের ঘরের অবস্থা, তাই আজ একটু তাড়াতাড়ি আসলাম। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। আমারও ঘরের অবস্থা খুব বেশি ভালো নেই। আমার তো মনে হয় এই পুকুর ছেড়ে আমাদের অন্য কোনো পুকুর খুঁজতে হবে মাছ ধরার জন্য। হ্যাঁ কিশোর, তুই ঠিকই বলছিস, কিন্তু তুইও তো জানিস আশেপাশে সব গ্রামে একটাই পুকুর আছে। হ্যাঁ ভাই, সেটাও ঠিক। কিন্তু যদি এমনই চলতে থাকে তবে আমাদের মাছ ধরা ছেড়ে অন্য কোনো কাজ করতে হবে। এই বলে কিশোর সেখান থেকে চলে গেল। শ্যামল ও তার ছিপ জলে ফেলল, কিন্তু তার ছিপে ধরা পড়ল মাত্র ৩-৪টে মাছ। সে ভীষণ হতাশ হল। তবুও মন খারাপ নিয়েই বাজারে গিয়ে মাছগুলো বেচল। যতটুকু টাকা হাতে এলো তা দিয়ে সে সামান্য ডাল আর চাল কিনে বাড়ি ফিরল। বাড়ি ফিরে শ্যামল সেই থলিটা তার স্ত্রীর হাতে দিয়ে বলল, আজও শুধু এতটুকুই পেয়েছি, এ দিয়েই আমাদের কাজ চালাতে হবে। তখন শ্যামলের ছেলে কিরণ বলল, এই কি বাবা, আজও আমাদের শুধু শুকনো সিদ্ধ খাবারই খেতে হবে? ভালো খাবার খেয়ে কতদিন হয়ে গেল। মায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কিরণকে থামিয়ে দিয়ে বললেন, কিরণ, তুই আজকাল খুব বেশি কথা বলছিস। চুপচাপ খেয়ে নে, পড়াশোনা ঠিকমতো কর। এইসব নিয়ে এত কথা বলার দরকার নেই। শ্যামল বুঝতে পারছিল ভ্রমণী শুধু কিরণকে চুপ করানোর জন্যই এমন কথা বলছে, যাতে সে নিজেও কষ্ট না পায়। ভ্রমণী তাড়াতাড়ি ডাল ভাত রান্না করল আর সকলে একসঙ্গে বসে খেয়ে নিল। তারপর শ্যামল তার মায়ের ঘরে গিয়ে পায়ের কাছে বসে পা টিপতে টিপতে বলল, মা, কখনো কখনো দারিদ্র্যের কারণে আমি খুব ভেঙে পড়ি। জানি না মা, আমার এই দারিদ্র্য কবে দূর হবে। তুই দুশ্চিন্তা করিস না রে বাবা। তোর বাবা আর আমার দুজনের আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে। আজ না হয় কাল সব কিছুই ভালো হবে। হ্যাঁ মা, তোমার এই কথাগুলোই আমাকে বাঁচিয়ে রাখে।
এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন শ্যামল বাড়ি ফিরে এলো। তখন তার স্ত্রী উদ্বিগ্ন কণ্ঠে বলল, মনে হচ্ছে মায়ের শরীর খুব খারাপ, আমাদের তাকে ডাক্তারের কাছে দেখাতে হবে। ভ্রমরী, তুমি তো জানো আমি কোনো রকমে দুবেলা খাওয়ার ব্যবস্থা করতে পারি না। এখন মায়ের চিকিৎসা করাবো কিভাবে? আরে আপনি এত দুশ্চিন্তা করবেন না, আমি পাশের বাড়ির শিলা দিদির কাছ থেকে 500 টাকা ধার করে এনেছি। এই টাকা দিয়েই মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এই নাও 500 টাকা, তুমি যাও আর মাকে চিকিৎসা করাও। মাথার উপর বড়দের ছায়া থাকা খুব দরকার। আমি চাই না মার কোনো কষ্ট হোক। শ্যামল টাকা নিয়ে গেল এবং মায়ের চিকিৎসা করালো। তারপর ওষুধ নিয়ে শ্যামল বাড়ি ফিরল এবং মাকে বলল, মা, এই নাও ওষুধ, ঠিক সময় খেও। বাবা, তোমাদের আমার জন্য এত চিন্তা করার দরকার নেই। আমার জীবন তো প্রায় শেষ হয়ে এসেছে। আমি শুনেছি ভ্রমরী পাশের বাড়ি থেকে ধার করে এই টাকা এনেছে। আমার চিকিৎসার জন্য তোমরা এত কষ্ট করো না বাবা। কষ্টের কি কথা মা, তুমি আমাদের জন্য কতটা মূল্যবান তুমি জানো না? তোমার জীবন ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। এখন তুমি বেশি কথা না বলে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। শ্যামলের কথা শুনে তার মা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। বেলা 11টা বেজে গেল, এখনো মা ওঠেনি। কিরণ, একবার গিয়ে দেখ তো, তোর ঠাম্মি এখনো ওঠেনি কেন? আমি ততক্ষণ খাবার বানিয়ে নিই। ঠিক আছে মা, আমি এখনই ঠাম্মিকে নিয়ে আসছি। কিরণ ঠাম্মির ঘরে গেল। ভেতরে গিয়ে দেখে ঠাম্মি চোখ বন্ধ করে শুয়ে আছেন। কিরণ অনেক চেষ্টা করেও ঠাম্মিকে জাগাতে পারল না। ওঠো ঠাম্মি, অনেক দেরি হয়ে গেছে, মা তোমাকে ডাকছে। তুমিই তো বলো ভালো মানুষটা কখনো বেশি দেরি করে ঘুমোয় না, সকালে উঠে বসা ভালো অভ্যাস। ঠাম্মি, ওঠো না ঠাম্মি। যখন কিরণ অনেক ডাকাডাকি করেও ঠাম্মিকে তুলতে পারল না, তখন সে মায়ের কাছে গিয়ে বলল, মা, ঠাম্মি তো একদম উঠছেন না, আমি অনেক ডাকলাম। ভ্রমরী তাড়াতাড়ি শাশুড়ির ঘরে গিয়ে দেখল মা আর নেই। মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। ভ্রমরী হাহাকার করে উঠল। শ্যামল এসে নিজের মায়ের শেষকৃত্য সম্পন্ন করল। শ্যামল যখনই মায়ের ঘরটির দিকে তাকাত, ভেতরটা ভীষণ কষ্টে ভরে উঠত। একদিন সে ভ্রমরীকে বলল, ভ্রমরী, এই ঘরটা দেখলেই মায়ের কথা মনে পড়ে যায়। মনে হয় বুকটা ফেটে যাবে। একটা কাজ করো, ঘরটা বন্ধ করে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলছ, আমারও তাই হয়। আমি এই ঘরটা দেখলেই মায়ের কথা মনে পড়ে যায়। তারপর ভ্রমরী ঘরটা বন্ধ করে দিল। শ্যামলের মায়ের মৃত্যুর প্রায় 1 মাস কেটে গেছে। তবুও শ্যামলের অবস্থা কোনোভাবেই ভালো হচ্ছিল না। সে প্রতিদিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে যাচ্ছিল। একদিন শ্যামল ভ্রমরীকে বলল, এই কাজ দিয়ে তো সংসারই আর চলছে না, আমার অন্য কিছু করা দরকার। ভ্রমরী মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমিও তোমাকে এই কথাই বলতে চাচ্ছিলাম। পরের দিন শ্যামল নতুন কাজ খুঁজতে বেরোল। সে অনেক জায়গায় খোঁজ খবর নিল, কিন্তু কোথাও কোনো কাজ পেল না। হতাশ হয়ে যখন সে বাড়ির পথে ফিরছিল, তখন তার দেখা হলো কিশোরের সঙ্গে। কিশোর তখন এক মুদিরখানা দোকানে বসেছিল। শ্যামলকে দেখে সে ডাক দিল, শ্যামল ভাই, আরে ও শ্যামল ভাই, কোথায় যাচ্ছ তুমি? কি বলবো কিশোর ভাই, আমি নিজের জন্য কাজ খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কোথাও কোনো কাজই পেলাম না। কিশোর মাথা নেড়ে বলল, আমি মাছের কাজ ছেড়ে দিয়ে এখন শেঠজির দোকানে কাজ করি। এখন এই কাজই করছি, মোটামুটি ভালোই টাকা রোজগার হয়ে যায়। এটা তো সত্যিই খুব ভালো কথা কিশোর ভাই। আচ্ছা, আমি তবে চলি। তারপর শ্যামল বাড়ি ফিরে এলো এবং অনুভাকে সব কথা বলল। ভ্রমরী, আমি অনেক কাজ খুঁজলাম, কিন্তু কোনো কাজ পেলাম না। এখন আমি বুঝতে পারছি না আমি কি করব। হ্যাঁ, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু এতটা হতাশ হওয়ার কিছু নেই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি তুমি চাও তবে আমি তোমাকে বলি। হ্যাঁ ভ্রমরী, হলো। আমি যখন আমার বাপের বাড়িতে ছিলাম, তখন খুব ভালো সিঙ্গারা বানাতাম। পুরো পাড়ার লোকেরা সেটা খুব পছন্দ করত। যদি তুমি বলো, আমি ঘরে সিঙ্গারা তৈরি করে দেব, আর তুমি সেগুলো ভেজে বাজারে গিয়ে বেচবে। তাছাড়া আমাদের পুরো গ্রামে তো কোনো সিঙ্গারার দোকানই নেই। তোমার হাতে বানানো সিঙ্গারা দারুণ বিক্রি হবে। শুধু একবার চেষ্টা করলেই হবে। তুমি চাইলে আমরা এখন থেকেই এই চেষ্টা শুরু করতে পারি। সিঙ্গারা বিক্রি হবে কিনা সেটা আমি বলতে পারছি না,
তবে একটা চেষ্টা করতে পারি। তুমি সিঙ্গারা বানিয়ে দাও, আমি চেষ্টা করব বাজারে গিয়ে বিক্রি করার। কিন্তু ভ্রমরী, এখানে একটা সমস্যা আছে। আমাদের তো সিঙ্গারার দোকান খোলার মতো টাকা নেই। দোকান ছাড়া আমরা কিভাবে সিঙ্গারা বিক্রি করব? আর তুমি তো জানোই, এই গ্রামে কেউ কাউকে ধার দেয় না। একদম ঠিক কথাই বলেছ তুমি। তারপর ভ্রমরী কিছুক্ষণ চুপচাপ ভাবতে থাকে। হঠাৎই খুশি হয়ে বলল, তোমার মনে আছে আমি যখন এই ঘরে বউ হয়ে প্রথম এলাম, তখন মা আমাকে তার নিজের মঙ্গলসূত্র খুলে দিয়েছিলেন। সেই মঙ্গলসূত্র তো আজও আমার কাছে যেমন ছিল তেমনই আছে। তাহলে আমরা ওটা বিক্রি করে দিই? ওটা মায়ের শেষ স্মৃতি, ওটা কি করে বিক্রি করব বলো? ওই মঙ্গলসূত্র অবশ্যই মায়ের স্মৃতি, কিন্তু মায়ের আশীর্বাদ কি শুধু ওই সোনার টুকরোতেই বাঁধা? মা চাইতো যে তুমি সুখে থাকো, তোমার সংসার ভালো চলুক, আমাদের ছেলে মেয়ের মুখে খাবার জুটুক, তাই না? সুতরাং যদি মঙ্গলসূত্র বিক্রি করে আমরা নতুন জীবন শুরু করতে পারি, তবে এটাকেই মায়ের সত্যিকারের আশীর্বাদ বলতে হবে। হ্যাঁ ভ্রমরী, তুমি ঠিকই বলছো। মা সবসময় চাইতো যে আমরা ভালো থাকি। এভাবেই দুজনে ঠিক করল মঙ্গলসূত্র বিক্রি করে তারা ছোট্ট সিঙ্গারার দোকান দেবে। শ্যামল বাজার থেকে আলুর বস্তা, তেল, মশলা, কড়াই আর দোকানের দরকারি জিনিসপত্র নিয়ে ফিরল। ঘরে এসে ভ্রমরীর হাতে সব তুলে দিয়ে বলল, দেখো ভ্রমরী, মঙ্গলসূত্র বেচে যা পেয়েছি তা সবটুকু দিয়ে এই জিনিসপত্র কিনে এনেছি। এখন সব দায়িত্ব তোমার হাতে। তোমার হাতের সিঙ্গারা যদি সত্যিই এত সুস্বাদু হয়, তবে একদিন না একদিন এই দুঃখ দূর হবে। তুমি শুধু ভরসা রেখো, আমি মন দিয়ে বানাবো আর তুমি হাসি মুখে বিক্রি করবে। মায়ের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। এই দোকান একদিন আমাদের সংসারের ভরসা হয়ে উঠবে। এভাবে দুজনের চোখে ভেসে উঠল নতুন আশার আলো। শ্যামল ভাড়া করা ঠেলাগাড়ি নিয়ে এসে ভাবনার বানানো গরম গরম সিঙ্গারা সাজিয়ে রাখল। গলির মোড়ে দাঁড় করিয়ে সে গলা ছেড়ে ডাকতে লাগল, সবাই এসো, গরম গরম সিঙ্গারা খেয়ে যাও, মচমচে সিঙ্গারা নিয়ে যান, খেয়ে দেখুন একবার। গ্রামের মানুষজন অবাক হয়ে তাকাল। আগে কখনো তাদের গ্রামে সিঙ্গারার দোকান দেখেনি। কয়েকজন কৌতূহলী হয়ে এগিয়ে এলো। একজন বুড়ো লোক বলল, এই সিঙ্গাড়া আবার কেমন জিনিস রে? দে তো, একবার খাই দেখি। আরে বাহ, একেবারে দারুণ হয়েছে। এই কথা শুনে আশেপাশের আরও লোক ভিড় জমালো। সবাই সিঙ্গারা নিতে লাগল। কয়েকজন বাচ্চা দৌড়ে এসে বলল, কাকা, একটা সিঙ্গারা দাও তো। তারা খেয়ে খুশি হয়ে চিৎকার করে বলিও, আহা, কি মজা! এমন সিঙ্গারা তো আমরা আগে কখনো খাইনি। এক বৃদ্ধ তো মজা করে বলল, আরে শ্যামল, তোর হাতের সিঙ্গারা খেয়ে মনে হচ্ছে আবার বিয়ে করি। একদিন, দুদিন, তারপর এক সপ্তাহের মধ্যে তাদের সিঙ্গারার দোকান এত জনপ্রিয় হল যে আশেপাশের গ্রাম থেকেও মানুষ আসতে লাগল। তাদের আয় বেড়ে গেল, সংসারে হাসি ফিরল। শ্যামল ভাবল, সত্যিই মার আশীর্বাদ আছে। ভ্রমরীর পরামর্শও ঠিক ছিল। এভাবেই শ্যামল আর ভ্রমরীর পরিশ্রম, ভালোবাসা আর একে অপরের প্রতি বিশ্বাস তাদের জীবন পাল্টে দিল।